আচ্ছা দেখ, আমি আগের দিন একটা কোশ্চেন পড়িয়েছিলাম না, আমি বলেছিলাম একটু পরের দিন বলে দেবো, একটু ডাউট লাগছিল। 58-এরটা আমি বলে দিচ্ছি, আরেকবার বলে দিচ্ছি। 58-এরটা বলছে মিস্টার অনিল সরকার অ্যান্ড ইজ অ্যান ইন্ডিয়ান অরিজিন। তাহলে অনিল সরকার কে ছিল? অনিল সরকার একজন ইন্ডিয়ান অরিজিন, মানে ভারতীয় বংশোদ্ভূত অনিল সরকার। হি স্টে ইন জাপান, সে জাপানে বসবাস করে বিজনেসের জন্য, ফর বিজনেস পারপাস। হি কামস অন আ ভিজিট টু ইন্ডিয়া, সে ইন্ডিয়ায় ভিজিট করতে এসছে কবে? 23-24 সালে। 23-24 মানে প্রিভিয়াস ইয়ার ভিজিট করতে এসছে, এবং এসে কতদিন ছিল? 125 দিন ছিল। ঠিক আছে তো, ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার। অ্যান্ড আমরা কি শিখিয়েছিলাম? যেই আসুক না কেন ভারতবর্ষে 23-24 সালে, ভারতে কতদিন থাকতো? 182 দিন বা তার বেশি দিন থাকলে তাকে রেসিডেন্ট বলা। কিন্তু ছিল কদিন? 125 দিন। কিন্তু কে, কার নাম কে বলেছে? ইন্ডিয়ান অরিজিন, কিছু করতে হবে না। একজন ইন্ডিয়ান অরিজিন প্রিভিয়াস ইয়ারে এসে ভারতে কতদিন ছিল? 125 দিন ছিল। স্যার তাহলে ওর ক্ষেত্রে নিয়ম কি ছিল? আমি তোকে বলছি নিয়ম কি ছিল। দেখ নিয়মটা, আমাদের যে একটা অনেকদিন আগে একটা পিডিএফ দিয়েছিলাম, একদম দিয়েছিলাম রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে, শুরুতে একটা পিডিএফ দিয়েছিলাম। ওটা আমি জাস্ট পড়ে দিচ্ছি, না খুঁজে বের করলেও হবে, আমি তোকে মুখে বলে দিচ্ছি, শুনে নে, হয়ে যাবে। ওখানে ছিল একটা অ্যামেন্ডমেন্ট বাই এফএ, ওখানে ছিল অ্যামেন্ডমেন্ট বাই এফএ 2020। মানে অ্যামেন্ডমেন্ট মানে কি, আমি কিছুক্ষণ আগে ইয়ে পড়াচ্ছিলাম, ডিসিশন পড়াতেই বললাম, অ্যামেন্ডমেন্ট মানে জানিস পরিবর্তন। অ্যামেন্ডমেন্টকে বাংলায় বলা হয় পরিবর্তন। আর এফএ মানে ফাইন্যান্স অ্যাক্ট, মানে আমাদের দেশে যে ফাইন্যান্স অ্যাক্ট তৈরি হয় না, প্রতি বছর বছর ওটা অ্যামেন্ড হয়, পরিবর্তন হয়। সেই পরিবর্তনে কি বলা হয়েছিল? ইন কেস অফ আইসি, আইসি মানে ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক। আর পিআইও মানে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, মানে কি ভারতীয় বংশোদ্ভূত। এখানে কোশ্চেন কার বলেছে? পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। সে যদি ভারতে ভিজিট করতে আসে, ভারতে যদি ভিজিট করতে আসে, স্যার 182 দিনের বেশি থাকতে রেসিডেন্ট, এখানে 182 দিন নেই বলেই আমি এটা পড়ছি, যদি থাকতে এটা দেখতামই না। হোয়ার টোটাল ইনকাম, তার টোটাল ইনকাম কত হতে হবে? 15 লাখ টাকার বেশি। কত বললাম? টোটাল ইনকাম কত হতে হবে? 15 লাখ টাকার বেশি। ঠিক আছে, এক্সক্লুডিং ইনকাম ফ্রম ফরেন সোর্সেস বাট ইনক্লুডিং, মানে মোট কথা বিজনেস ইনকাম হতে হবে। ও কোথায় ইনকাম করে? 15 লাখ টাকা বিজনেস ইনকাম হতে হবে, এবং সেই বিজনেসটা কন্ট্রোল হবে ইন্ডিয়া থেকে। ঠিক আছে, তখন তাকে বলা হবে নট অর্ডিনারি রেসিডেন্ট। তখন কি বলা হবে? ভালো করে শোন কথাটা, নট অর্ডিনারি। তাহলে কি বললাম বল? স্যার আপনি বললেন ইন্ডিয়ান সিটিজেন বা পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন যদি প্রিভিয়াস ইয়ারে ভারতে ঘুরতে আসে, এবং প্রিভিয়াস ইয়ার কতদিন ছিল? যদি 182 দিনের কম থাকে, যদি 182 দিনের কম থাকে, তখন কতদিন থাকতে হবে? 182 দিনের কম থাকলে 182, এখানে বলেছে 182 দিনের কম থাকে, তখন তাকে কি বলা হবে? 100 দিনের বেশি থাকলে তো রেসিডেন্ট, কিন্তু 182 দিনের কম থাকলে তখন কতদিন ছিল দেখতে হবে। সে কি 120 দিন ছিল? 120 দিন ছিল, এবং লাস্ট 4 বছর কিন্তু টোটাল 365 দিন ছিল, তখন তাকে বলা হবে নট অর্ডিনারি রেসিডেন্ট। কিন্তু একটা কন্ডিশন মানতে হবে, তার ইনকামটা কত হবে? 15 লাখ টাকার বেশি হতে হবে। এবার এখানে পর আর কিছু করতে, মোটামুটি বুঝতে পারলি কি বলছি? খুব ভাইটাল পয়েন্ট, এটা কিন্তু দিতে পারে, এটা নতুন চেঞ্জে যে পয়েন্ট আসতে পারে। তাহলে এখানে কি বলছে? অনিল সরকার একজন ইন্ডিয়ান অরিজিন, সে জাপানে ব্যবসা করে, এবং ও 23-24 ভারতে ঘুরতে এসছে, এবং ভারতে এসে 23-24 কতদিন ছিল? 125 দিন ছিল। কতদিন ছিল? 125 দিন ছিল, এবং হচ্ছে লাস্ট 4 বছরে মোট 365 দিনের বেশি ছিল। ঠিক আছে তো, এবং শুধু একটাই কন্ডিশন এখানে মানতে হবে, ওর ইনকাম প্রিভিয়াস ইয়ারে 15 লাখ টাকার বেশি না কম। দেখ নিচে দিয়েছে 20 লাখ টাকা ইনকাম করেছে। তার মানে স্যার সমস্ত কন্ডিশন তো মিলে গেছে, সব কন্ডিশন মিলে গেছে। তাহলে ওকে কি বলবো? নট অর্ডিনারি রেসিডেন্ট। এটাই কারেক্ট অ্যান্সার হওয়া উচিত, হ্যাঁ কি না বল? কারেক্ট অ্যান্সার হওয়া উচিত কি? নট অর্ডিনারি রেসিডেন্ট। কিন্তু এখানে অ্যান্সার দিয়েছে, অপশন দিয়ে রেসিডেন্ট দিয়েছে, নট রেসিডেন্ট হওয়া উচিত না স্যার? নন রেসিডেন্ট হবে না, রেসিডেন্ট অন রেসিডেন্ট না স্যার, হবে না, টিম রেসিডেন্ট হবে না। ঠিক আছে, হবে না। আচ্ছা, আরেকটা কথা, এখানে আরেকটা কথা বলেছিল, দেখ আরেকটা কথা বলছিল, হি, যদি এখানে নট, ভালো করে শুনবি, এখানে একটা লাস্ট লাইনটা পড়ে নি, এখানে বলে দিই। বলছে হি ইজ নট লাইবেল টু পে ট্যাক্স ইন এনি আদার কান্ট্রি। তাহলে আরেকটা একটু নিচে পড়ি, এটা বোঝালাম তোকে, আমি কি বোঝালাম বল? তোকে আমি বোঝালাম যে নট অর্ডিনারি রেসিডেন্ট 1 নম্বর পয়েন্টটা বোঝালাম। 2 নম্বর পয়েন্ট কি বলেছে? 2 নম্বর পয়েন্টে বলা ছিল ডিমড রেসিডেন্ট, মানে বিবেচিত আবাসিক। এটা কি বলা হয়েছিল? বলছে ইন্ডিভিজুয়াল শ্যাল বি নট অর্ডিনারি রেসিডেন্ট ইফ ফলোইং কন্ডিশন স্যাটিসফাই। মানে কোনো একজন ইন্ডিয়ান, এখানে এখানে ইন্ডিভিজুয়াল নামটা কি ছিল? নাম্বার অনিল সরকারকে নট অর্ডিনারি রেসিডেন্ট বলা হবে যদি এই কন্ডিশনগুলো ফুলফিল করে। কি স্যার? ওকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, ইন্ডিভিজুয়ালকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। ওকে ইন্ডিয়ান সিটিজেন, দেখ ওকে ইন্ডিয়ান সিটিজেন না স্যার, ইন্ডিয়ান সিটিজেন নয়। তাহলে কন্ডিশন তো মানলো না, কন্ডিশন মানে। তারপর কি? ওর টোটাল ইনকাম 15 লাখ টাকার বেশি হতে হবে। স্যার আছে টোটাল ইনকাম 15 লাখ টাকার বেশি। তারপর সাচ পার্সন ইজ নট পেইং ট্যাক্স ইন এনি কান্ট্রি, অন্য কোনো দেশেও ট্যাক্স পে করেনি। ঠিক আছে, অন্য কোনো দেশ ট্যাক্স পে করেনি, স্যার এটাও মেনেছে, ও অন্য কোনো ট্যাক্সে ট্যাক্স পে করেন, কিন্তু ওকে হতে হবে কি? ইন্ডিয়ান সিটিজেন। ওখানে ইন্ডিয়ান সিটিজেন নয়, কিন্তু ইন্ডিয়ান অরিজিন।
তাহলে অ্যাকচুয়ালি এর কারেক্ট অ্যান্সার হবে কি নট অর্ডিনারি রেসিডেন্ট। স্যার এখানে অপশন নেই নট অর্ডিনারি রেসিডেন্ট, তাহলে কোনটা হওয়া উচিত রেসিডেন্ট। কিছু করার নেই এখানে, এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে রেসিডেন্ট, বইতেও দিয়েছে রেসিডেন্ট, কারণটা বোঝ ব্যাপারটা, অ্যান্সার হওয়া উচিত নট অর্ডিনারি রেসিডেন্ট, কিন্তু অপশনই তো নেই, তাহলে তখন কি দেবো রেসিডেন্ট। কিন্তু এটাকে আমি ডিম রেসিডেন্ট বলতে পারতাম, অ্যান্সারটা কখন বলতে পারতাম, যদি বলেই তো অনিল সরকার ইন্ডিয়ান সিটিজেন, আর কিছু দরকার ছিল, ঠিক আছে। দেখ না না অনাবাসিক না, অনাবাসিক রেসিডেন্টকে বলা হয় আবাসিক, নন রেসিডেন্টকে বলা হয় রেসিডেন্টকে বলা হয় আবাসিক, একটা আবাসিক একটা অনাবাসিক, একটা আবাসিক কিন্তু সাধারণ আবাসিক, রেসিডেন্ট বাট নট অনলি রেসিডেন্ট, ঠিক আছে, এটাকে বলে সাধারণ আবাসিক নয়, সাধারণ আবাসিক মানে এই লাস্টে একটা নয় হবে, হয়ে গেল এটা। আচ্ছা এইটা বোঝানো বাকি ছিল, বুঝিয়ে দিলাম। কত অব্দি হয়ে গেছিল আগের দিন? 65 অব্দি হয়ে গেছে, তাই তো? 65 অব্দি হয়ে গেছিল, 66 হয়ে গেছিল, তাই তো? আচ্ছা 60 মানে ইয়ে কলমটা, তাই তো? আচ্ছা কলম দিয়েই বলবো, তাই তো? 66 এ কটা অব্দি আছে দেখ, আর 20টা আছে না? আচ্ছা মানে বেশি 8-9টা আছে। দেখ শোন, এই শুনে নে মন দিয়ে। বলছে ওই যে কলমটা ছিল না, ম্যাচ দ্য কলম, ওটা পড়ছি, বলার চেষ্টা করবি। ইফ এনি ইন্ডিয়ান সিটিজেন, ঠিক আছে, স্টে ইন ইন্ডিয়া, ঠিক আছে তো, ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার হোল্ডলি, ঠিক আছে তো, বলছে ইফ এনি, যদি কোনো ভারতীয় নাগরিক ভারতে বসবাস করে ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ারে হোল্ডলি মানে পুরো, তখন তাকে কি বলা হবে? আবাসিক এবং সাধারণ রেসিডেন্ট অ্যান্ড নন রেসিডেন্ট। দুয়েরটা, ইফ ইন্ডিয়ান সিটিজেন হু লিভ ইন্ডিয়া ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার অ্যাজ আ মেম্বার অফ দ্য ক্রিউ অফ এন ইন্ডিয়ান শিপ অ্যান্ড স্টে ইন ইন্ডিয়া 182 days, ঠিক আছে তো, ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে তো, তাহলে কি হবে? হ্যাঁ বল। আবাসিক মানে আমরা একটা নিয়ম শিখিয়েছিলাম মনে পড়ে, মানে কন্ডিশন বলেছিলাম, জানিস আমি বলেছিলাম যে 60 দিনের কেস 3 জনের ক্ষেত্রে অ্যাপ্লাই হয় না, বলেছিলাম 60 দিনের কেস, কেউ চাকরির উদ্দেশ্যে ভারতের বাইরে চলে গেলে, ঠিক আছে তো। তারপর ইন্ডিয়া শিপ বলা ছিল, ইন্ডিয়া শিপের ক্ষেত্রে 60 দিন অ্যাপ্লাই, সেক্ষেত্রে একটাই দিন অ্যাপ্লাই হতে 182 আবাসিক হতে গেলে। তো এখানে এটাই বলি 2 নম্বর পয়েন্টটা পর, বলছে কোনো ভারতীয় নাগরিক যে ভারত ছেড়ে চলে গেছে, ঠিক আছে, ভারত ছেড়ে চলে গেছে এবং প্রিভিয়াস ইয়ার ভারত ছেড়ে চলে গেছে, সে ক্রিউ মেম্বার, ঠিক আছে, বা অ্যাজ আ মেম্বার অফ দ্য ক্রিউ অফ ইন্ডিয়ান শিপ, মানে জাহাজের জাহাজের সদস্য, ঠিক আছে, ইন্ডিয়া শিপের সদস্য, ঠিক আছে তো, মেম্বার, ক্রিউ মেম্বার অ্যান্ড স্টে 182 দিন ছিল, তখন তাকে বলা হবে রেসি। বোঝা গেল কি বললাম? এটা ছিল দুয়েরটা বলে দিলাম, দুয়েরটা হলো এ। তিনেরটা কি বলছে? ইফ এনি পার্সন স্টে ইন ইন্ডিয়া ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার ইজ লেস দ্যান 60 দিনের কম থাকলে তাকে কি বলে? নন রেসিডেন্ট। তাহলে বুঝতে পারলি তিনেরটা হবে ডি। চারেরটা, ইফ এনি পার্সন কেম টু ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড স্টে ইন ইন্ডিয়া ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 190 days, তার মানে কি বলেছে? বলছে কোনো বলে দিলি রেসিডেন্ট অ্যান্ড নন রেসিডেন্ট, মানে কোনো পার্সন ভারতবর্ষে এসছে, প্রথমবার ভারতে এসছে, ভারতে এসে 190 দিন ছিল, তাহলে কত হয়? রেসিডেন্ট। আর অর্ডিনারি রেসিডেন্ট হতে গেলে কি হবে? দুটো অ্যাডিশনাল কন্ডিশন ছিল। কি কি অ্যাডিশনাল কন্ডিশন ছিল? 7 বছরের মধ্যে 730 দিন থাকতে হবে, আর 10 বছরের মধ্যে যে কোনো দুটো থাকতে হবে, ছিলই। এই জন্য এটা হলো রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট। চারেরটা হয়ে গেল ভি। বুঝতে পারি এটা? 67, নেচার অফ ইনকাম অ্যান্ড রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। এটা তো একদম সোজা, ইনকাম অ্যাক্রু ইন ইন্ডিয়া। আমি কি শিখেছিলাম? ইনকাম অ্যাক্রু ইন ইন্ডিয়া কি বলা? ইন্ডিয়ান ইনকাম হলে সবাইকে ট্যাক্স দিতে হয়, বলেছিলাম তো। দেখ এখানে কোন অপশনটা আছে, এখানে কোন অপশনটা হবে? দুটোই ট্যাক্সেবল দিয়েছে, তাই তো? দুটোই ট্যাক্সেবল দিয়েছে, একেরটাও ট্যাক্সেবল, সরি বিটটাও ট্যাক্সেবল, আবার ডিটটাও ট্যাক্সেবল, তাই তো আছে। দুটোই কার্যকর লেখা হয়। তাহলে তুই যে কোনো একটা করতে পারিস, হয় একেরটা তুই বি লিখবি, বা একেরটা তুই কি লিখবি বল? একেরটা বি লিখবি বা একেরটা ডি লিখবি, যে কোনো। বোঝা গেল কি বল? এবার দেখ ওখানে ওরা কি একেরটা বি দিয়েছে কোথাও? দুটোই দিয়েছে। পরে দিচ্ছি, এটা মাথায় রাখি আমরা। একেরটা হলো বি বা ডি, যে কোনো একটা, বি বা যে কোনো একটা হবে। তো হচ্ছে ইনকাম অ্যাক্রু আউটসাইড ইন্ডিয়া। ও দাঁড়া 1 মিনিট, এখানে কি বলেছে? ইনকাম অ্যাক্রু ইন ইন্ডিয়া ইন দ্য হ্যান্ডস অফ নন রেসিডেন্ট। ও নন রেসিডেন্ট হোক আর যাই হোক, অ্যাক্রু ইন ইন্ডিয়া মানে ইন্ডিয়ান ইনকাম, ও তো সবার জন্য ট্যাক্সেবল, তো নন রেসিডেন্টের জন্য তো ট্যাক্সেবল। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। দুয়ের অ্যান্সার, ইনকাম অ্যাক্রু আউটসাইড ইন্ডিয়া ফ্রম বিজনেস হোয়েন সেট আপ আউটসাইড ইন্ডিয়া ইন দ্য হ্যান্ডস অফ রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট। তার মানে কি শিখেছিলাম আমরা বিজনেসটা কন্ট্রোল হচ্ছে কোথা থেকে? ভারতের বাইরে থেকে। ভারতের বাইরে থেকে কন্ট্রোল হলে শুধুমাত্র অর্ডিনারি রেসিডেন্টকে ট্যাক্স দিতে, সবাইকে।
তাহলে নন অর্ডিনারি ট্যাক্স দিতে হয় না স্যার? ট্যাক্স দিতে হয় না, নট ট্যাক্সেবল, নট ট্যাক্সেবল। তাহলে দুয়েরটা নট ট্যাক্সেবল হচ্ছে, দুয়েরটা কি লিখবো বল? দুয়েরটা সি বলতে পারি তো? দুয়েরটা সি হলে একেরটা ডি। তিনেরটা ইনকাম অ্যাক্রু আউটসাইড ইন ইন্ডিয়া অ্যান্ড পেড দ্য ট্যাক্স আউটসাইড ইন্ডিয়া, দ্যাট ইনকাম ব্রট ইন ইন্ডিয়া ইন দ্য হ্যান্ডস অফ এনি রেসিডেন্ট। তাহলে তিনেরটা কি হবে? এটা নট ট্যাক্সেবল হবে, এটা নট ট্যাক্সেবল। যে ভালো করে দেখে নে, একটু পড়ে নে, এটা পড়িয়েছিলাম আমরা ক্লাসে। ইনকাম অ্যাক্রু আউটসাইড ইন্ডিয়া, অ্যাক্রুটা হচ্ছে কি ভারতবর্ষের বাইরে, এবং ট্যাক্সটাও দিচ্ছে ভারতের বাইরে, এবং সেই ইনকামটা পরে ভারতে নিয়ে আসছে, তো এর উপর কোনো ট্যাক্সই দিতে হয় না। আজকে ধর আমি ভারতবর্ষের বাইরে আছি, তাহলে ইনকামটাই ভারতের বাইরে করলাম, ভালো করে বুঝ, ভারতের বাইরে করলাম, তাহলে ভারতের বাইরে ইনকাম করলাম, তো ওই দেশের সরকার আমার থেকে ট্যাক্স দেবে। পরবর্তী সময় ট্যাক্স দেওয়ার পর যে টাকাটা হচ্ছে, সেই টাকাটা ভারতে নিয়ে এসছে, তার উপরে আমি ট্যাক্স ভারত সরকারকে দেবো। কেন দেবো? আমি তো অলরেডি ট্যাক্স দিয়ে এসছি, এইটা কারণ হচ্ছে। ঠিক আছে তো? তাহলে তিনেরটা কি হবে? এ। চারেরটা ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট রিসিভ ফ্রম আউটসাইড ইন্ডিয়া। আচ্ছা, তুই ধর বাংলাদেশে কোনো ব্যাংক আছে, ব্যাংকে তুই টাকা জমা করেছিস, তাহলে ইন্টারেস্ট পেয়েছিস, তাহলে ইনকামটা একরূপ কোন দেশ হয়েছে? বাংলাদেশ। ঠিক আছে তো? ইন দ্য হ্যান্ডস অফ রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট। তাহলে এটা তো জানিস, আমি কি শিখিয়েছি বল? বারবার করে বলছি স্যার, রেসিডেন্ট আর অর্ডিনারি রেসিডেন্টকে ট্যাক্স দিতে হবে এখানে। আজকে তুই বাংলাদেশে ধর তোর ব্যাংকে টাকা রেখেছিস, সেখান থেকে ইন্টারেস্ট পেলি, তাহলে টাকাটা কোথায় আসলো? টাকাটা তুই অ্যাপ্রুভ হলো বাংলাদেশে, ধর রিসিভটা তুই বাংলাদেশেই করেছিস, দুটোই বাংলাদেশে হয়েছে। এরকম কেসের ক্ষেত্রে শুধুমাত্র অর্ডিনারি রেসিডেন্টকে ট্যাক্স দিতে হয়, আর কাউকে ট্যাক্স দিতে হয়? কোনো ক্ষেত্রেই বলছি অর্ডিনারি রেসিডেন্টকে ট্যাক্স দিতে হবে, হ্যাঁ স্যার ট্যাক্স দিতে হবে। তাহলে চারেরটা কি হবে? হয় চারেরটা ডি বা B। ঠিক আছে, তো বুঝতে পারলি? এটা নিজের মতন করে একটা অ্যান্সার করে দিবি, কোনো বুঝতে পারলি তো? অপশনটা বুঝছিস তো? যেমন তুই ধর মেনলি সমস্যা হবে চারেরটা হচ্ছে বি হতে পারে, ডি হতে পারে, তুই নিজে মোটামুটি করে নিবি কোন। বুঝতে পারলি? এটা এটা কোনো সমস্যা নেই, এটা কোনো সমস্যা নেই। তাহলে এখানে বির অ্যান্সারটা করতে পারিস তুই। তুই যদি একেরটা ডি করিস, তাহলে চারেরটা বি করবি, আর একেরটা বি করলে চারেরটা ডি করবি। কিন্তু এখানে অপশনটা বিটাই আসছে, বি এর অপশনটাই তো দেখবি আসছে, আর কিছু করার নেই এখানে। আচ্ছা, এবার কই ওই যে বিবৃতি আর যুক্তি, তাই তো? বিবৃতি আর যুক্তি ছিল। রিজেন কি বলছে? মিস্টার এক্স ট্রিটেড অ্যাজ নন রেসিডেন্টস অন দি, শোন, মিস্টার এক্স কে নন রেসিডেন্ট বলা হবে প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, এর পেছনে লজিক গুলো কি কি দিয়েছে? বলে মিস্টার এক্স ডাজ নট স্যাটিসফাই এনি অফ দ্য বেসিক কন্ডিশন। আচ্ছা, এমনি তো বেসিক জিনিস মনে আছে তো? বেসিক জিনিস, রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের সব কন্ডিশন কি ছিল? দুটো কন্ডিশন, একটা বেসিক আর একটা অ্যাডিশনাল। তাহলে কোনো একজন পার্সন রেসিডেন্ট হবে কি হবে না কিসের উপর ডিপেন্ড? বেসিক কন্ডিশনের উপর। বেসিক কন্ডিশন দুটো ছিল, দুটোর মধ্যে যদি একটা ফুলফিল করে তখন রেসিডেন্ট। এখানে বলেছে মিস্টার এক্স কে নন রেসিডেন্ট বলা হবে। স্যার বেসিক কন্ডিশন যদি স্যাটিসফাই করতে না, প্রশ্ন হলো বেসিক কন্ডিশন কত নম্বর সেকশনে বলা ছিল? এটাই তো 6 নম্বর, 6-এর 1। তাহলে কারেক্ট অ্যান্সার বুঝতে পারলি কি বললাম? এটাই কারেক্ট অ্যান্সার, আমার কোনো সন্দেহ নেই, কারেক্ট অ্যান্সারে ফোকাস করতে হবে। তাহলে এরটা হবে কারেক্ট অ্যান্সার। মানে ট্যাক্স, বিশেষ করে মানে কি, এই যে সাবজেক্টটা ট্যাক্স, ট্যাক্সের এইগুলো তুই ইংলিশ যতটা খুব তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট করতে পারিস না, বাংলাটা পড়তে অনেকটা টাইম লাগে, এটা একটু বিশাল সমস্যা। এই জন্য যাই হোক, আমি জানি না কেন করলো এরকম, কোশ্চেন ইংলিশের সঙ্গে বাংলা দেওয়া উচিত ছিল, অবশ্যই উচিত ছিল। 69 মিস্টার এক্স স্টে ইন ইন্ডিয়া ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার ফর 190 ডেজ। মিস্টার এক্স প্রিভিয়াস ইয়ারে কতদিন ছিল ভারতবর্ষে? 190 দিন ছিল, এবং তাকে রেসিডেন্ট বলা হবে, তাকে রেসিডেন্ট বলা হবে। আচ্ছা, কেউ যদি ভারতবর্ষে 190 দিন ছিল, তাকে রেসিডেন্ট বলা হবে কি হবে? অবশ্যই রেসিডেন্ট বলা হবে। কোথায় বলা আছে? এটা বেসিক কন্ডিশন বলা আছে, বেসিক কন্ডিশন মানে 6(1). তাহলে দেখ কি বলছি, মিস্টার এক্স স্যাটিসফাই দ্য কন্ডিশন অফ 6(1) অফ ইনকাম ট্যাক্স। আর কোনো কথাই হবে না, এটাই তো কারেক্ট অ্যান্সার, এটাই তো কারেক্ট অ্যান্সার, তো দেখতে হবে 6(1)(a)(6)(1) এতে এটা বলা ছিল। তুই যদি ভালো করে দেখিস বইগুলি, তুই 6(1) এতেই এই কথাটা বলা আছে। মানে তুই দেখ না, এত মাথা খাটাতেও হবে না। দেখ এখানে কি ছিল, দেখ এখানে কি ছিল, তুই দেখ ভালো করে দেখ, ডি, ডি নম্বর পয়েন্ট বলছে এখানে 6(1) অ্যাপ্লিকেবল নয়, 6(1) ডিম রেসিডেন্টের কথা বলছে, এখানে ডিম রেসিডেন্ট কোনো প্রশ্নই উঠছে না। ঠিক আছে তো? ইফ ইট ইজ নট পসিবল, 6(6) কোথায় হয়? অ্যাডিশনাল কন্ডিশন, তো রইলই না, অ্যান্সার রইলই না। আর 6(1)(c) একদম লাস্ট পয়েন্ট ছিল ওটা, ওটা আমরা পড়েছিলাম ক্লাসে 6(1)(c)টা। তুই দেখ তোর বইটা দেখ, 6(1)(c) তে কি লেখা ছিল একটু বলেছি, 1 মিনিট বইটা দেখ। বলে দিচ্ছি এইগুলো কি বলেছিল, ওটা সেকশন থেকে পড়তে বলেছিলাম, সেকশন থেকে কোশ্চেন দিচ্ছে।
এই দেখ 6(1) এতে কি বলেছিল যে 182 ডেজ, 6(1) এতে 182 ডেজ কথা বলেছিল, ঠিক আছে? তো তারপর 6 কথা বলছো 6(1) তে কি বলেছিল জানিস তো? 120 দিন, যে কিছুক্ষণ আগে 120 দিন বললাম না, ওটা 6(1) তে বলেছিল, ঠিক আছে? তো এই তো তাহলে বুঝতে পারলি 6(1) তে কি বলেছিল? তাহলে বোঝা গেল এটা। এবার ট্রু ফলস, এটা সোজা হবে। ইম্পর্টেন্ট ফিচার্স অফ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের ফিচার গুলো কি কি? রেসিডেন্স স্ট্যাটাস ডিপেন্ড অন পার্সন অ্যাকচুয়ালি স্টে ইন ইন্ডিয়া। আচ্ছা, আবাসিক মর্যাদার বৈশিষ্ট্য, আবাসিক মর্যাদার বৈশিষ্ট্য কি? তুমি ভারতবর্ষে কতদিন বসবাস করেছো তার উপর ডিপেন্ড করবে। প্রথম পয়েন্টটা পর, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস মানে আবাসিক মর্যাদা নির্ভর করে কিসের উপর? পার্সন অ্যাকচুয়াল স্টে ইন ইন্ডিয়া। তুমি ভারতে কতদিন ছিল তার উপর ডিপেন্ড করে, এটা অবশ্যই বৈশিষ্ট্য, কোনো সন্দেহ নেই। ঠিক, আ পার্সন ক্যান হ্যাভ ডিফারেন্ট রেসিডেন্স স্ট্যাটাস ইন ডিফারেন্ট ইয়ার। আজকের পর যে কোনো একজন পার্সন, আমি ধর মিস্টার রামের রেসিডেন্স স্ট্যাটাস বের করছি, মিস্টার রাম ভারতবর্ষে 23-24 যতদিন ছিল, ও কি 22-23 সেই দিন থাকবে? অন্য কত আছে? তাহলে এক এক বছর এক একটা হতে পারে তো। তাই বলছে প্রতিটা প্রিভিয়াস ইয়ার রেজিস্ট্রার বিভিন্ন হতে পারে, দুটো, 2 নম্বরটাও ঠিক। 3 নম্বর, আ পার্সন ক্যান হ্যাভ ডিফারেন্ট রেজিস্ট্রেশন স্ট্যাটাস ইন ডিফারেন্ট কান্ট্রি। অবশ্যই তো, বিভিন্ন দেশে বিভিন্ন রেজিস্ট্রেশন স্ট্যাটাস হবে, এটাও বৈশিষ্ট্য। তারপর কি বলছে? রেজিস্ট্রেশন স্ট্যাটাস ক্যান নট বি ডিপেন্ড অন সিটিজেন। মানে কি? এই সিটিজেন মানে কি জানিস? নাগরিক। নাগরিক আর রেসিডেন্স স্ট্যাটাস মানে হচ্ছে আবাসিক মর্যাদা। আচ্ছা, নাগরিক আর আবাসিক মর্যাদা দুটো এক জিনিস? পড়েছিস তো, নাগরিক আর আবাসিক মর্যাদা একই জিনিস। আজকে ধর কোনো একজন, আমার এরকম অনেক পরিচিত লোক আছে জন্মগ্রহণ করেছে আমার ভারতবর্ষে, ভারতবর্ষে বলছে ধর আমার এই সিটিতেই জন্মগ্রহণ করেছে, ঠিক আছে? তো ও এখন এখানে থাকে না, ও কিন্তু এখনো ভারতের সিটিজেন, ইন্ডিয়ান গভর্নমেন্টকে ট্যাক্স দেয়, ঠিক আছে? তো কিন্তু থাকে কোথায়? কানাডায় থাকে। তাহলে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আর সিটিজেনশিপ এক জিনিস? সিটিজেন মানে তো জন্ম, জন্মসূত্রে, আর স্ট্যাটাস মানে তুই কোন দেশে বসবাস করছিস, দুটো এক জিনিস নয়। হ্যাঁ, সে নেওয়া যায়, সব দেশ সিটিজেনশিপ খুব সহজে পাওয়া যায় না, খুব সহজে পাওয়া যায় না। আমার এক স্টুডেন্ট আছে, ওর দিদি থাকে মেলবোর্নে থাকে, ঠিক আছে? এই সিটিজেনশিপ নেক্সট ইয়ারে পাবে, 8 বছর পর পাবে, 8 বছর ওখানে থাকতে হবে। বিদেশি সিটিজেনশিপ পাওয়া কি হয় বলতো? বিদেশে যদি তুমি বিয়ে করো 1 বছরের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? তোরা ওই কিছুদিন আগে একটা একটা সিনেমা বেরিয়েছিল শাহরুখ খান, ওই সিনেমাটা দেখিয়েছিল 1 বছরের মধ্যে, মানে বিয়ে করলে 1 বছরের মধ্যে তুই সিটিজেনশিপ পেয়ে যাবে, ওই দেশের নাগরিককে বিয়ে করতে হবে, তাহলে সিটিজেনশিপ পেয়ে যাবে। কি বললাম বুঝলি তো? আর হচ্ছে তোর, আর যদি তুমি এই দেশের হও, তবে কিছু কিছু দেশে সিটিজেনশিপ তাড়াতাড়ি পাওয়া যায়। যেমন ধর বলছি কানাডায় খুব তাড়াতাড়ি পাওয়া যায়, নিউজিল্যান্ড তাড়াতাড়ি পাওয়া যায়, কিন্তু পাওয়ার সমস্যা হয় ইউএসএ, ইউকে, তারপর ধর অস্ট্রেলিয়া, এসব দেশে খুব প্রবলেম হয়, ঠিক আছে? তো আমি কয়েকটা দেশের নাম বলি, এখন তুই নিজের মধ্যে এখন বলিস পেরু, ভেনিজুয়েলা, এর সব কটা দেশের একটা দুটো বললাম, জাস্ট এটুকু জানার জন্য যথেষ্ট, ঠিক আছে? তো আচ্ছা দেখ শোন, বুঝতে পারলি কি বললাম? তাহলে স্ট্যাটাস আর সিটিজেন দুটো কি এক জিনিস? না, এক জিনিস নয়, এটা মনে রাখতে হবে, এই ব্যাপারগুলো বুঝতে হবে, ঠিক আছে? তো 71, an individual came to India during the previous year for the first time and stay in India 182 days, ঠিক আছে? ঠিক আছে, হিজ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস শ্যাল বি, একজন ইন্ডিভিজুয়াল প্রিভিয়াস ইয়ারে ভারতবর্ষে প্রথমবার এসে এবং 182 দিনের বেশি ছিল, তখন তাকে কি বলা হয়? তখন তাকে কি বলা হয় বল? রেসিডেন্ট বলা হতে পারে, মানে প্রথম অবস্থায় যদি ভাবি স্যার আবাসিকটাও বলা হয়, ঠিক আছে? তো কি রকমের আবাসিক বলা হবে? প্রথমবার ভারতে এসে আবাসিক, রেসিডেন্ট বাট নট রেসিডেন্ট। তাহলে আমার মনে হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার এটাই হওয়া উচিত, সিটাই বেশি কারেক্ট হওয়া উচিত। তুই দেখ স্যার 1 নম্বর অ্যান্সার হচ্ছে না, 1 নম্বর রেসিডেন্ট হবে না, ঠিক আছে? তো তারপর হচ্ছে তোর 2 নম্বর তো হবেই না, আর 4 নম্বর হবে না, কারেক্ট অ্যান্সার হবে 3, তিনেরটা সঠিক, আর 1, 3, 4 ভুল। কেননা ওরা তোকে শুধু রেসিডেন্ট জানতে চায়নি, কিন্তু ভালো করে বোঝ ব্যাপারটা। 72, নীলিমা দাস ইজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন, সে লেফট ইন্ডিয়া এমপ্লয়, চাকরি করতে ভারতের বাইরে পাড়ি দিয়েছে, ঠিক আছে? সি উইল বি ট্রিটেড অ্যাজ নন রেসিডেন্ট, তাকে নন রেসিডেন্ট বলা হবে, তাকে নন রেসিডেন্ট বলা হবে কখন? আমি এইমাত্র বলেছিলাম চাকরির উদ্দেশ্য কি? 182 দিন। চাকরির ক্ষেত্রে 60 দিন কাজ করে না, চাকরি করতে গেলে 60 দিন কাজ করে না, বারবার চাকরি করতে গেলে 60 দিন কাজ করে না, 60 দিন কাজ করে না চাকরি করতে গেলে, ঠিক আছে? তো তাহলে চাকরি করতে গেলে একটাই দিন, সেটা 182 দিন। তাহলে তুই অ্যান্সার পেয়ে গেছিস, কি হতে পারে অ্যান্সারটা? তাহলে কি বলেছে বল? ডুয়েটটা হবে। তার মানে এখানে জানতে চেয়েছিল কি বলছে, নন রেসিডেন্ট হবে কখন? 182 কম থাকলে, মানে 2 নম্বরটা কারেক্ট। 1 নম্বর কি বলছে? 182 বেশি থাকলে স্যার রেসিডেন্ট। তোকে কি জানতে চেয়েছে, রেসিডেন্ট না নন রেসিডেন্ট? নন রেসিডেন্ট, নন রেসিডেন্ট কত? স্যার 182 কম। তাহলে কারেক্ট অ্যান্সার হলো
কোনটা হবে? দুয়েরটা হচ্ছে রাইট, দুয়েরটা। এই কোশ্চেন ওয়াইজ দুয়ের অ্যান্সারটা ঠিক। একের অ্যান্সারটা ভুল আছে, বুঝতে পেরেছিস? তিনেরটাও ভুল আছে, চারেরটাও ভুল আছে। বোঝা গেল কি বললাম? 73 বলছে মিস্টার এক্স ইজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন, হি লেফট ইন্ডিয়া। সে ভারত ছেড়ে যে 15ই জুন 2300, ঠিক আছে? সে আবার ভারতে চলে এসেছে 2 অক্টোবর 2024-এ। হিজ রেসিডেন্স স্ট্যাটাসটা কি হবে? তাহলে দেখি, ও ভারত ছেড়েছে কবে? স্যার 15ই জুন। তাহলে তুই কাউন্টিং কর, এপ্রিল মাসে 30 দিন, মে মাসে কত দিন বল? 31 দিন, আর জুন মাসে 15 দিন। হয়ে গেল? বুঝতে পারছিস তো? এবার ও ভারতে চলে এসেছে কবে? স্যার অক্টোবরে। তাহলে অক্টোবর মাসের 2 তারিখে এসেছে, তাহলে অক্টোবর মাসে কতদিন ছিল? 31 থেকে 2 বাদে 29, মানে 30 দিনই ধর, 30 দিন ধর। মানে আমরা ওই দিনটা ধরতে হয় যেদিন আসে। অক্টোবর হয়ে গেল। নভেম্বরে কতদিন বল? নভেম্বরে, স্যার নভেম্বরে 30 দিন, ডিসেম্বরে 31 দিন, জানুয়ারিতে 31 দিন, ফেব্রুয়ারিতে 28 দিন, আর মার্চে 31 দিন। কাউন্টিং কর, কাউন্টিং কর, কাউন্টিং করি। 1 2 3 4 5 6 7, 7 মানে হচ্ছে 210। ও আর কাউন্টিং করার দরকার, আর কাউন্টিং 210 এমনি কাউন্টিং। আমি পুরো কাউন্টিং করিনি, আমি কয়েকটা কাউন্টিং করলাম, সেখানে দেখুন 210 হয়েছে, মানে তো 182 এর বেশি। 182 এর বেশি হলে তাকে কি বলা হবে? রেসিডেন্ট বলা হবে, রেসিডেন্ট বলা হবে। তাহলে কি সে রেসিডেন্ট? দেখ, সে রেসিডেন্ট হয়ে গেল, কিন্তু ও তো ইন্ডিয়ান সিটিজেন, তাই না? তাহলে ভারতীয় নাগরিক। তাহলে কি হতে পারে? তো এর আগে তো ভারতের বাইরে গেছে, কিছু তো বলেনি, তাহলে মনে করছে আর আগে ভারতে যায়নি, তাহলে কি হবে? রেসিডেন্ট অ্যাট অর্ডিনারি। তাহলে কারেক্ট অ্যান্সার কি হলো বল? ডুয়েটটা হবে কারেক্ট, আর বাকিগুলো ভুল। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা? 74 নম্বর, ইনকাম অ্যাক্রু আউটসাইড ইন্ডিয়া ফ্রম স্যালারি, ইনসিডেন্স অফ ট্যাক্স। আজকে ধর কোনো একজন পার্সন বিদেশে থাকে, চাকরি করছে, তাহলে ওর ইনকাম জেনারেট কোন দেশে হয়েছে? বিদেশে। অ্যাক্রু হয়েছে বিদেশে, ঠিক আছে? অ্যাক্রু হয়েছে বিদেশে। তাহলে অ্যাক্রু যদি বিদেশে হয়, তাহলে কি বলেছিলাম? অ্যাক্রু যদি বিদেশে, সাপোজ রিসিপ্ট বিদেশেই হয়েছে, তাহলে কাকে ট্যাক্স দেয়? শুধুমাত্র অর্ডিনারি রেসিডেন্টকে ট্যাক্স দিতে হবে। দেখ তো কি বলেছে এখানে, দ্য ইনকাম ইজ ট্যাক্সেবল ইন দ্য হ্যান্ডস অফ রেসিডেন্ট অ্যান্ড অনারি রেসিডেন্ট। তাহলে কারেক্ট অ্যান্সার একেরটা তো কারেক্ট হল। ইনকাম ইজ ট্যাক্সেবল ইন দ্য হ্যান্ডস অফ রেসিডেন্ট বাট নট রেসিডেন্ট। নট রেসিডেন্ট ট্যাক্স দিতে হবে না স্যার, দুয়েরটা ভুল। স্যার দুয়েরটা ভুল হয়ে গেছে, একেরটা ঠিক। তারপর দেখ তিনেরটা, ইট ইজ নট ট্যাক্সেবল ইন দ্য হ্যান্ডস অফ নন রেসিডেন্ট। নন রেসিডেন্টকে ট্যাক্স দিতে হবে না, এটাও তো ভুল। মানে বুঝতে পারলি তো? সরি, এটা ভুল, এটাও ঠিক। নন রেসিডেন্টকে ট্যাক্স দিতে হবে। তুই আমেরিকায় থাকিস, আমেরিকায় চাকরি করছিস, তাই তো? তাহলে ট্যাক্স কাকে দিতে হয়? শুধুমাত্র অর্ডিনারি রেসিডেন্টকে ট্যাক্স দিতে হয়। নন রেসিডেন্টকে ট্যাক্স দিতে হয় না স্যার? তাহলে ঠিকই দিয়েছে, বলছে নন রেসিডেন্টকে ট্যাক্স দিতে হবে না। আর বলছে ইট ইজ নট ট্যাক্সেবল ইন দ্য হ্যান্ডস অফ এনি, বলছে কাউকেই ট্যাক্স দেবে না স্যার, এটা ভুল। তাহলে কারেক্ট অ্যান্সার কি হলো? 1 আর 3। হয়ে গেল পেপারটা।